শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত। বিকেলে মন্ত্রিসভার শপথ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে নতুন সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। অর্থনীতি পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরু। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় ইনুর বিরুদ্ধে সাফাই সাক্ষ্য। এবং রমজান উপলক্ষে দেশ জুড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু। কার্যক্রম চলবে 12ই মার্চ পর্যন্ত। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। শপথ নিলেন বিএনপি ও 11 দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার AKM নাসির উদ্দিন। এদিকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান। বেলা 11:15টায় সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিকাল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার শপথ। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসনে বিজয়ী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়া 2006 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের পর 20 বছর পর প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন তার বড় ছেলে তারেক রহমান। গেজেটে প্রকাশিত 296 এমপির শপথ অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনে। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। বেলা 11:15টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় ধাপে 11 দলীয় ঐক্যর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করান। গ্রহণ করিতে যাইতেছি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সমাজকে একতাবদ্ধ করে বাংলাদেশের উন্নয়ন করা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। শপথ শেষে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। বিভিন্ন দলের যারা সংসদীয় দলনেতা নির্বাচিত হবেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতাকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এছাড়া বিভিন্ন সূত্র বলছে প্রাথমিকভাবে মন্ত্রিসভায় মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে সর্বোচ্চ 30 জন শপথ নিতে পারেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির ও তানজিদ ভুইয়া। দর্শক, প্রথমে আমরা যাচ্ছি হুমায়ুন কবিরের কাছে। শপথের পর সংসদীয় দলের বৈঠক এবং সর্বশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। আসাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নবনির্বাচিত যে সংসদ সদস্য তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু শপথ নিয়েছে। 297 জনের পরে অর্থাৎ 11 দলীয় জোট জামাত ইসলাম তারাও কিন্তু শপথ নিয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি শপথ নেওয়ার পরে কিন্তু বিএনপির যে সংসদীয় দলের যে বৈঠক হয়েছে বৈঠকে দলীয় নেতা নির্বাচিত করেছে তারেক রহমানকে। সেখান থেকে কিছু নির্দেশনা আসছে, অর্থাৎ বিএনপির যেসব সংসদ সদস্য যারা আছেন তারা কিন্তু তাদের অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধা যে বিনামূল্য অর্থাৎ শুল্কমুক্ত তারা গাড়ি ব্যবহার করবে না, তারা সরকারি যে ফ্লাট যেগুলি যে বরাদ্দ দেওয়া সেগুলি তারা করবে না। তো আমরা
কিছুটা অর্থাৎ সংসদের মধ্যে ছিলাম এখানে, অর্থাৎ যে বিএনপির যে সংসদ সদস্যরা অর্থাৎ সংবিধান সংস্কার সংশোধনের যে অর্থাৎ শপথ নেওয়ার কথা ছিল সেই শপথটা না নেওয়াতে কিন্তু জামাত ইসলামের যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিল তারা কিন্তু তাদের বিরুদ্ধে একটা সংসদ হয়েছে। তারা বলছে যে তারা যদি সংবিধান সংস্কারের যদি শপথ যদি না নেন, বিএনপি নির্বাচিত সংসদ সদস্য তারা শপথ নেবেন না। কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে অর্থাৎ জামাতের যে সংসদ সদস্য যারা আছে একাদলীয় জোটে তারা কিন্তু শপথ নিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকাল 4টার দিকে যে মন্ত্রিপরিষদ যে সভা সেই সভা আর শপথ করাবেন অর্থাৎ রাষ্ট্রপতি। এখানে সকালে যাদের শপথ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। তো এখানে আমরা যদি আপনাকে যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি আমরা জানিয়ে রাখতেছি, এখানে আসলে সংসদ ভবন এলাকায় কিন্তু নিরাপত্তার চাদর কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এখানে আমরা দেখছি কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এখানে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সদস্যের পাশাপাশি আরও বিভিন্ন সংস্থার লোকজন রয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি আসাদ যে মন্ত্রিপরিষদের যে আকার সেটা খুবই ছোট হবে, সেটা অর্থাৎ 35 থেকে 41-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে আমরা জানিয়েছি। তো আমরা সকাল থেকে দেখেছি এখানে যে সংসদ সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন শপথ নেওয়ার জন্য, আর অনেক নেতাকর্মীরাও তারা আসছেন, তারাও প্রত্যাশা করছেন। বিএনপির যে নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে নতুন সরকারের কাছে তারা অর্থাৎ যে মৌলিক যে চাহিদাগুলো তারা সাথে নিশ্চিত করে সেই কথা তারা বলছেন। যে সংসদ সদস্য যারা আছেন তারা বলেছেন, বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা বলেছেন যে অর্থাৎ যে বিএনপি ঘোষিত যে 31 দফা, সেই 31 দফার আলোকে কিন্তু রাষ্ট্র পুনর্গঠন করা হবে। আর সবার আগে অর্থাৎ আইন শাসন নিশ্চিত করার সহ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এই কথাগুলো তারা বারবার বলে যাচ্ছেন। তো আমরা আছি অর্থাৎ মন্ত্রিপরিষদের শপথ হবে 4টার দিকে, আমরা সে অপেক্ষা আছি। আর বাকিটা আমরা জানবো আমার সহকর্মী তানজিদ ভূঁইয়ার কাছে। আমরা চলে যাচ্ছি তানজিদের কাছে। তানজিদ। জি ধন্যবাদ হুমায়ুন। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন আছি সংসদ ভবনের ঠিক পাশেই, সংসদ ভবনের এলাকায়। এখানে কিন্তু আপনি যেটি বলছিলেন যে এর মধ্যেই কিন্তু যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ওনারা কিন্তু এর মধ্যেই শপথ গ্রহণ করেছেন। ওনাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলার যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশের জনগণ, এবং দীর্ঘ প্রায় 3 যুগ বলা চলে যে পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশের জনগণ। এবং আমরা একটু দেখাতে চাই যে এখানে আপনি জানেন যে এখানে কিন্তু বিকেল 3টা-4টার পর কিন্তু এখানে যে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের যারা নতুন সদস্যরা রয়েছেন ওনাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আমরা এখন সংসদ ভবনের এলাকায় আছি। তো এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যেটি বলা হচ্ছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু মন্ত্রী পরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন এবং আনুষ্ঠানিক যে প্রজ্ঞাপন সেটি কিন্তু জারি করার কথা রয়েছে। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে এই 26 ফেব্রুয়ারি কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত সদস্যরা রয়েছেন, সংসদ সদস্যরা রয়েছেন, ওনাদের প্রথম অধিবেশন এই সংসদে শুরু হওয়ার সেটি কথা রয়েছে। তো এখন পর্যন্ত যেটি আমরা বলতে পারি যে এখন পর্যন্ত বিএনপি সহ জামায়াত এবং এনসিপির যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু এর মধ্যে শপথ গ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ থেকেই যারা শপথ শেষ হয়েছে, প্রথমেই বিএনপির যারা সংসদ সদস্যরা রয়েছেন ওনারা, তারপরে হচ্ছে জামায়াত, তারপরে এনসিপি। তো ওনাদের যেই সংসদ সদস্যরা কিন্তু একে একে করে বের হচ্ছেন সংসদ ভবনের। যে এখানে আপনি জানেন যে এখানে যেই যে এখানের যে সংসদ ভবনের যে সংসদ ভবনের পাশেই যে উন্মুক্ত চত্বরটি রয়েছে এখানে কিন্তু এই সংসদ সদস্যদের
শপথ বাক্য পাঠ করিয়েছেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি এই AM নাসিরউদ্দিন। তো এখানে এই ওনাদের শপথ সহ এবং পরবর্তী সময়ে নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ সহ নতুন মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন ওনাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কিন্তু সংসদ ভবন এলাকার আশপাশে বিশেষ করে মানিক মিয়া এভিনিউ থেকে এদিক দিয়ে বিজয় সরণি, এদিক দিয়ে ফার্মগেট থেকে শুরু করে প্রত্যেকটি পয়েন্টই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার বেশ চোখে পড়ার মতোই বলা চলে। তো আমরা অপেক্ষা করছি কখন নাগাদ মন্ত্রিপরিষদ সহ নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ুন কবির এবং তানজিদ, আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক, দক্ষিণ প্লাজা থেকে সংসদ ভবনের আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দুজন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া রাজধানীতে যানবাহন চলাচলের বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, যানবাহন চলাচলের বিশেষ নির্দেশনা ও সংসদ ভবন এলাকা ঘিরে নিরাপত্তা কেমন রয়েছে আমাদেরকে জানাবেন। লাইন তো নাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আসাদ আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবনের এরিয়াতে। এই এরিয়াতে আমি সকাল থেকে ঘুরে যেটি দেখলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নজরদারির মধ্যে রয়েছে। সারা বাংলাদেশ থেকে বিএনপি নেতাকর্মীরা, জামাত সহ অন্য যে দল, অর্থাৎ এই বছর এই 13তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছে 5টি দল, এবং এই 5টি দল সহ স্বতন্ত্র প্রার্থীরা সুযোগ পাবেন সংসদে যাওয়ার। তো সেই তারই পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে জড়ো হচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছিলেন। এবং সেটিকে এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে আজকে সকালে যারা সংসদ পদপ্রার্থী রয়েছেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে শপথ গ্রহণ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। এবং তারপরই আজকে বিকেলে সংসদের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদকে। এবং তারই পরিপ্রেক্ষিতে পুরো ঢাকা জুড়ে কঠোর আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে রয়েছে, যার ফলে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা জুড়ে জনজীবন কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে এই ট্রাফিক জ্যামের জন্য। এবং আইনশৃঙ্খলা বাহিনীরা নিশ্চিত করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঢাকার কোনো স্থানে না ঘটে। নির্বিঘ্নে এই যে বাংলাদেশের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী আইন প্রণয়ন যে সংসদ, সেই সংসদের যে নতুন 13তম সরকার আসতে যাচ্ছে সেটি যাতে নির্বিঘ্নে হয় সেটি নিশ্চিত করছেন আইনশৃঙ্খলা বাহিনী। আমরা পুরো ঢাকা ঘুরে এই সংসদ ভবন এরিয়া সহ এর আশপাশের অঞ্চল ঘুরে যেটি দেখতে পেয়েছি যে পুলিশ সহ আনসার বিডিপিরা কঠোর নজরদারির মধ্যে রেখেছেন এই অঞ্চলগুলোকে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো ঢাকার সংসদ ভবন এরিয়া থেকে সর্বশেষ এই খবর ছিল আসাদ আমার কাছে। ধন্যবাদ। সংসদ ভবন থেকে তরিকুল, আপনাকে ধন্যবাদ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তরিকুল।
জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে বিচার শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার শুরু হয়। এই মামলার সব আসামি পলাতক। গত 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে কুষ্টিয়ার 6 হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। দর্শক, ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী ব্রিফ করছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হিসেবে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপনের আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল 3 জনের মধ্যে 2 জন সাফাই সাক্ষীকে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানের জন্য অনুমতি প্রদান করেছেন এবং 1 জন সাক্ষীকে অনুমতি প্রদান করেননি। এই 3 জন সাক্ষীর মধ্যে 2 জন সাক্ষী বাংলাদেশি এবং তারা বাংলাদেশে অবস্থান করছেন, বাংলাদেশে আছেন, এবং অপরজন তিনি ডেভিড একারসন, তিনি আন্তর্জাতিক অপরাধ আইনের একজন বিশেষজ্ঞ। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোয়ান্ডা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউগোস্লাভিয়াতে তার কাজ করার দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে। আমরা তাকে এখানে, তিনি আমাদের সাথে যতটুকু যোগাযোগ হয়েছে, তিনি এখানে সাক্ষ্য প্রদান করতে রাজিও হয়েছিলেন, কিন্তু মাননীয় ট্রাইব্যুনাল তার আদেশে বলেছেন যে তিনি এই মামলার জন্য প্রয়োজনীয় সাক্ষী না। এই বিবেচনায় মাননীয় ট্রাইব্যুনাল তাকে সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি দেননি, কিন্তু তিনি ছাড়া বাকি 2 জনের ব্যাপারে ট্রাইব্যুনাল সাক্ষী হিসেবে উপস্থাপনের অনুমতি দিয়েছেন এবং আগামী 22 ফেব্রুয়ারি 2026 অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষী হিসেবে 2 জনকে উপস্থাপনের অনুমতি প্রদান করেছেন। এবং সেই সাথে আমরা আরও চেয়েছিলাম যে এই মামলায় আসামির পক্ষে ডিফেন্স প্রস্তুত করার জন্য সময়ের আবেদন করেছিলাম। আমরা 8 সপ্তাহ সময় চেয়েছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর ধারা 17-র ইতে বলা আছে, অ্যাকিউজ শ্যাল হ্যাভ অ্যাডিকুয়েট টাইম অ্যান্ড ফ্যাসিলিটিস টু প্রিপেয়ার দ্য ডিফেন্স। আমরা সেটার আলোকেই চেয়েছিলাম এই মামলায় আসামি পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার জন্য, আসামির পক্ষে ডিফেন্স প্রস্তুতের জন্য 8 সপ্তাহ সময় চেয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে সেই সময়টিও দেননি। মাননীয় ট্রাইব্যুনাল না দিয়ে আগামী 22 তারিখ আসামি পক্ষে সাফাই সাক্ষী উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন। ধন্যবাদ। আপনারা আরো কি সাফাই সাক্ষ্য হিসেবে নেওয়ার সম্ভাবনা আছে বা বাড়ানোর আবেদন করবেন কিনা? দর্শক, এতক্ষণ আমরা আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনছিলাম, আর ট্রাইব্যুনালে ছিলেন আমাদের সহকর্মী মুদাসসির। রমজান উপলক্ষে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। নিম্ন আয়ের মানুষের সহায়তায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। টিসিবি জানান, 17 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত মোট 20 কার্যদিবসে ট্রাক সেল চলবে। সরকারের নির্দেশনায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানকে সামনে রেখে বাজার নিত্য পণ্যের দাম কিছুটা কমানো যায়। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে সহকর্মী মেহেদি হাসান ও শ্যামল খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, এবং শহীদ হাসান। শ্যামল, রমজান উপলক্ষে ন্যায্য মূল্য টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আসাদ, আপনাকে জানিয়ে রাখি যে আজকে 17 মার্চ থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ এই 20 দিন পবিত্র মাহে রমজান উপলক্ষে, অর্থাৎ রমজান যখন যে সময় মুসলিম পরিবারের কড়া দরজায় কড়া নড়ছে, ঠিক সেই সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে রোধ করার জন্য সরকার থেকে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের যে টিসিবির আওতায় যে সমস্ত পণ্যগুলো আসলে রমজান উপলক্ষে সাধারণ মানুষকে বিতরণ করা হবে, তার একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় যে 15টি ওয়ার্ডে, প্রথম পর্যায়ে 15টি ওয়ার্ডে এবং পালাক্রমে 1 থেকে 15 পরে পরবর্তীতে আগামীকালকে 16 থেকে 30 ওয়ার্ড, অর্থাৎ 30টি ওয়ার্ডে আসলে 120টি পয়েন্টে এই টিসিবির পণ্য বিতরণ করা হবে। সেই টিসিবির পণ্য বিতরণের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু আসলে
1,20,000 টার্গেট করা হয়েছে, অর্থাৎ 1,20,000 স্বল্প আয়ী মানুষদের জন্য এই টিসিবির পণ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। তো যে সমস্ত পণ্যগুলো আসলে সাধারণ মানুষের জন্য বা পবিত্র রমজানের জন্য খুব প্রয়োজনীয়, সেইটা টার্গেট করে আসলে এই ট্রেডিং কর্পোরেশন টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় সেটা করছেন। তার মধ্যে চিনি হচ্ছে 80 টাকা কেজি হিসেবে, মসুরের ডাল 70 টাকা কেজি হিসেবে, ভোজ্য তেল 115 টাকা লিটার হিসেবে, এবং ছোলা 60 টাকা কেজি, এবং খেজুর 160 টাকায় 2 কেজি হিসেবে আসলে এই পণ্যগুলো বিতরণ করা হচ্ছে। এবং আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এইখানে ভিড়ের অবস্থানটা আসলে আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি। এবং রাজশাহীর এই পরিস্থিতিতে আমি টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে আমি এখন চলে যাব খুলনায়। সেখানে আছে আমাদের খুলনা ব্যুরো প্রধান শহীদুল। সেই শহীদুলের কাছে আমরা সরাসরি চলেছি। শহীদুল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং টিসিবির পণ্য বিষয়ে আপনি জানাবেন। ধন্যবাদ মেহেদী। আমি এখন রয়েছি খুলনা শিল্পকলা একাডেমি, যেখানে সরকারের নিরাপদ খাদ্য বান্ধব যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় রমজানকে সামনে রেখে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। যেখানে আজকে 15 দিন, যেখানে 15টি পয়েন্টে কিন্তু এই টিসিবির পণ্যটা দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা পয়েন্টে 400 জন করে কিন্তু এই টিসিবির পণ্য দেওয়া হবে। এবং সকাল থেকে কিন্তু একটা দীর্ঘ লাইন ছিল এই টিসিবির যে পয়েন্টগুলি আছে সেই পয়েন্টগুলিতে, এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু টিসিবির পণ্য নিচ্ছেন। এবং এখানে আমরা যে টিসিবির যে জয়েন্ট ডিরেক্টর আছেন, তিনি বলছেন এই কার্যক্রম চলতে থাকবে 20 কার্য দিবস পর্যন্ত এই টিসিবির পণ্য খুলনায় বিতরণ করা হবে। এবং এখানে কিন্তু যারা কার্ডধারী ছাড়া রয়েছেন, অর্থাৎ যাদের ন্যাশনাল আইডি কার্ড রয়েছেন এবং নির্দিষ্ট ওয়ার্ডের আছে, তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এখানে টোকেনের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে, যে মসুরের ডাল, সয়াবিন তেল, ছোলা, ভোজ্য খেজুর, এবং এই সর্বশেষ পরিস্থিতি যে খুলনার যে নিম্ন আয়ের মানুষ আছে, তারা কিন্তু তাদের সাথে কথা বলে জেনেছে যে এই টিসিবির পণ্য সরকার এই শেষ রমজানের আগে দেওয়ায় তারা অনেক উপকৃত হচ্ছে, এবং তারা এই জন্য কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ শ্যামল ও শহীদুল, আপনাদের দুইজনকেই। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। তবে অর্থনীতি পুনরুদ্ধারকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারকে ব্যয় সংকোচন নীতির পাশাপাশি বিদেশি ঋণ নেয়ার হার কমাতে হবে। একই সঙ্গে বাজেট ঘাটতিও কমিয়ে আনতে হবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দেওয়ারও তাগিদ দেন তারা। মাফিউর রহমানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার। এদিকে দেশের জন্য ভালো অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিও জানান তারা। প্রায় 21 লক্ষ সামথিং হাজার কোটি টাকা এখন আমরা ঋণ আছি। আমরা আসলে এটাকে আমাদের এই সরকারের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। এটা অবশ্যই আমাদের অনেক ব্যাক পোহাতে হবে। নতুন সরকারের কাছে চাওয়া যে আমরা যেন একটা শক্ত অবস্থানে যাই এবং সারা বিশ্বের কাছে একটা সম্মানজনক জায়গায় যে নিজেদেরকে একটা জায়গায় স্থাপন করতে পারি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, জনমনে একটা স্বস্তি আসবে। আমরা গ্রাহক হিসেবে ব্যাংক থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা পাই এবং আমাদের দেশের অর্থনীতি যেন আরো আগামীতে আরো ভালো হয়, এই আশায় রাখবো। ফ্যাসিস্ট আমলে ব্যাংক বিমা লুটের মাধ্যমে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান অর্থনীতিবিদ আবু আহমেদ। অবস্থার উত্তরণে নতুন সরকারকে ব্যয় সংকোচন নীতি মেনে চলার তাগিদ দেন তিনি। যেটা স্বৈরাচারী সরকার যেটা পালিয়ে গেছে তাদের সময় হয়ে গেছে, ব্যাংকগুলো তখনই তো লুট হয়েছে। তুমি ইসলামী ব্যাংকের কথা দেখো, ইসলামী ব্যাংক ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ব্যাংক ছিল, তো সেটা লুটপাট করে কারা করলো। 4 লক্ষ কোটি টাকার বাজেট। তো এখানে তুমি দেখো ওই যে ডেভেলপমেন্ট বাজেটের সাইজটা ছোট, রেভিনিউ বাজেট আমাদের প্রায় 70% অ্যাভাব। সাইজ অফ দ্য গভর্নমেন্ট মানে মিনিস্ট্রি, নাম্বার অফ মিনিস্ট্রিজ, নাম্বার অফ ডিভিশনস, নাম্বার অফ ডাইরেক্টরেটস, এগুলো একটু কমাইতেই হবে। আর কেউ যদি না কমায় তাহলে হবে কি, ওই বসে বসে শুধু ওদেরকে ফিড করার জন্য, মানে ওদের ডিমান্ডস
ফুলফিল করার জন্য বেতন বাতায়ন আনুষঙ্গিক সরকারকে প্রিন্টিং দ্য মানি। নতুন শিল্প কারখানা গড়ে তোলা ও বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দিয়ে বাজেট ঘাটতি কমানো সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি। ইকোনমির সঙ্গে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন জড়িত, মানে কানেক্টেড। ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কথা ধরো, ভ্যাট, যেটা সবচেয়ে বেশি 1 নম্বর সোর্স, তো ওটা তো ট্রানজাকশনের সঙ্গে যুক্ত। ইকোনমি যদি স্লো ডাউন হয়ে যায়, রেভিনিউ কালেকশন কম হবে, তখন তোমার ঘাটতি বাজেট বাড়তেই থাকবে। বিদেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, তাহলে না তুমি বুঝতে তো এটা কনফিডেন্স বাড়বে আমার ইকোনমির উপর। আর আমার দেশে বড় বড় কংগ্লোমারেট যারা বড় বড় ব্যবসায়ী, তারাও তাদেরকেও সহযোগিতা করা দরকার। আপনি ইনভেস্টমেন্ট যদি কমে যায় সুদ বৃদ্ধির কারণে, তাহলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমলে এমনিতেও ইনফ্লেশন উপরেই থাকবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর পাশাপাশি সরকারকে জনবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন আবু আহমেদ। সুদের হার কমা উচিত, আমাদের পলিসি রেট যেটা রেপো রেট সেটা কমা উচিত। নতুন সরকার, নতুন যদি ফাইন্যান্স মিনিস্টার আসে, উনি এগুলো নিয়ে আবার ভাবতে হবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত। বিকেলে মন্ত্রিসভার শপথ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে নতুন সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। অর্থনীতি পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের সহ 7 জনের বিরুদ্ধে বিচার শুরু। কুষ্টিয়া 6 হত্যা মামলায় ইনুর বিরুদ্ধে সাফাই সাক্ষ্য। এবং রমজান উপলক্ষে দেশ জুড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু। কার্যক্রম চলবে 12ই মার্চ পর্যন্ত। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।